ঠিক 5 আগস্টের পূর্বে কিছু কিছু স্টেট রিটায়ার্ড অফিসার থেকে শুরু করে যারা হচ্ছে পেশাজীবী সংগঠন রয়েছে বা বিভিন্ন জায়গা থেকে অভিভাবক যারা রয়েছে তাদের স্টেপগুলো 5 আগস্টের পূর্বে আমাদের কনফিডেন্স বুস্ট করেছে। ঠিক 5 আগস্টের পরে এই সরকারের উচিত ছিল কিছু স্টেপ নেওয়া যেগুলো আমাদের কনফিডেন্স বুস্ট করবে। সেটির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বিচার নিশ্চিত করা। আমরা এই সরকার হয়তো ভুলে গিয়েছে এই সরকার হচ্ছে একটি বিপ্লবী সরকার। আমরা তাদের পদক্ষেপের মধ্যে আমরা এখনো পর্যন্ত এই জিনিসটা বুঝতেই পারি না, বা এই সরকারই হয়তো বুঝতে পারে না তারা একটি বিপ্লবী সরকার। তাদেরকে বুঝতে হবে, এই সরকারে যারা রয়েছে তাদেরকে অনুধাবন করতে হবে। এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি। সুতরাং এই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে, কোন নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলং করার চেষ্টা করে তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। এই সরকার প্রতি স্টেপের মধ্যে আমরা প্রত্যাশা করেছিলাম ফিল করবে এই সরকার হচ্ছে কি বিপ্লবী সরকার, কিন্তু এতদিন পর্যন্ত আমরা প্রত্যাশিত কোনো ধরনের, আজকে 5 সেপ্টেম্বর, আজকে কিন্তু এই সরকারের 2 মাস হয়েছে, আমরা এখনো পর্যন্ত এই ধরনের প্রত্যাশিত কোন ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার। এখন দেখেন 25শে ফেব্রুয়ারি 2009 যখন বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছে তখন আমি ক্লাস 6-এ পড়ি, এবং আমরা এই প্রজন্ম যারা রয়েছে আমরা 5, 6, 4 বা আন্দোলনে যারা হচ্ছে পরবর্তীতে 36 দিনের আন্দোলনে যারা পরবর্তীতে যুক্ত হয়েছে আমরা কিন্তু ক্লাস 3, 4, 5, 6 এর আমাদের জেনারেশন। এই পুরোটা সময় আমরা হচ্ছে এই বিডিআর কার্নেজটা হচ্ছে গভর্নমেন্টের প্রথম কোন কার্নেজ, যেটা হচ্ছে ন্যাশনাল যে ইউনিটি, এই ইউনিটি প্রথম ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করার প্রথম পদক্ষেপ, আমি যদি ভুল না করে থাকি। এবং ওইটা যখন হয় আমাদের মধ্য দিয়ে কিন্তু আমরা এই জেনারেশনটা বেড়ে উঠি, আমরা ওই ওই স্মৃতিটা নিয়ে আমরা বেড়ে উঠি। এখন এই গভর্নমেন্ট এসে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেটা এই 2 মাস আমরা যথেষ্ট সময়, আমরা মনে করি তাদেরকে এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে যে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা দেখেন, আওয়ামী ফ্যাসিজমের একটা ধরন ছিল। 2009 সালে যখন এই গভর্নমেন্টটি গঠন হয়, আওয়ামী ফ্যাসিজমের আমি একটা রিপোর্ট পড়ছিলাম গত কিছুদিন আগে, সেখানে ওয়ার্ল্ড ডেমোক্রেসি ডাইভার্সিফিকেশনের একটা রিপোর্ট বের করে সেখানে বলা হয়েছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংবিধান বিলুপ করার পরে এবং সেনা শাসন কায়েম করার পরে যে ধরনের ফ্যাসিজমের উৎপত্তি ঘটে, শেখ হাসিনা সংবিধানকে কায়েম রেখেই তার চেয়ে আরো কঠিন ফ্যাসিজমকে উনি বলবৎ করতে পেরেছিলেন। তো যেই সংবিধান আমাদেরকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদেরকে উপহার দিয়েছে, এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে। দেখেন ওই যে সার্জিস কিছুক্ষণ আগে বলছিল ডিজিএফ এর যে নির্যাতনের বিষয়গুলো, আমি মাঝে মাঝে কনফিউজ হতাম, আমি একটু রেগে যাই বেশি, আমার নেচার হচ্ছে আমি খুব ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট করি। সার্জিস সে জায়গায় হচ্ছে স্ট্যান্স ডিফারেন্ট, সে জিনিসটাকে অবজার্ভ করে। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের যখন ইন্টারোগেশন করতো আমাদেরকে আলাদা আলাদা ইন্টারোগেশন করতো, আমাদেরকে রুম আলাদা করে ফেলা হইতো এবং আমাদেরকে হচ্ছে মেন্টালি ম্যানিপুলেট করা হইতো। আমাকে আয়সা বলতো সার্জিস কিন্তু মেনে নিছে, সে হচ্ছে মিটিং করতে যাবে, এবং আমার বোন হচ্ছে প্রেগনেন্ট ছিল তখন, এবং প্রেগনেন্ট ছিল, হয়তো 1 সপ্তাহ পরে হচ্ছে ফ্যামিলি লাইফে যাবে। আমাকে বলা হতো কনস্ট্যান্ট, যদি তুমি না যাও, সার্জিস যেহেতু যাবে, হাসিব যেহেতু যাবে, যদি তুমি না যাও তাহলে কুমিল্লার যেই ফোর্স আছে সেখান থেকে তোমার বোনকে উঠে নিয়ে চলে আসা হবে। সো এইভাবে মেন্টাল ম্যানিপুলেশন। এবং ইন্টারোগেশনের সময় যখন আমরা নামাজ পড়তে চাইতাম তখন সেটাকে পোর্ট্রে করা হতো যে আমাদের হচ্ছে জঙ্গি সংগঠনের সাথে অথবা শিবিরের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে। মানে আমরা ডিজিএফআই, এই যে শব্দটা, পাসপোর্ট করতে গেলেও ডিজিএফআই, স্কুলে ভর্তি হইতে গেলেও ডিজিএফআই, প্রমোশনের ক্ষেত্রে ডিজিএফআই, আমাদের হচ্ছে আন্দোলন দমনেও ডিজিএফআই, বাজার নিয়ন্ত্রণেও ডিজিএফআই। আসলে ডিজিএফআই ব্যাপারটা মানে কি কাজ এটা?
মানে সব ক্ষেত্রে আমি তো মনে করি যে ভাবমূর্তি নষ্ট করার জন্য এই পুলিশ তারা দাবি করেছে, তাদের পোশাকটাকে পরিবর্তন করার জন্য তারা দাবি করেছে, তারা রিফরমেশনের জন্য দাবি করেছে। ডিজিএফআই থেকে আমি মনে করি যে তাদের থেকে বক্তব্য আসা উচিত। গত এই যে 16 বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই এর নাম দেখেছি, সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত। তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সেই অপরাধগুলোকে অ্যাকনোলেজ করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে, নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে, নচেত অতীতের যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে। আপনি দেখেন যে এই যে বাহিনীগুলো ছিল ডিজিএফআই, এনএসআই, আমি এই যে নিবর্তনমূলক যে বাহিনীগুলো ছিল, সরকার এগুলাকে কেন, যাকে পছন্দ হতো না যে ব্যক্তিকে পিক অ্যান্ড চুজ তাকে পাঠায় উঠাই নিয়ে আসা, অর্থাৎ লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার। এবং আমরা মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভুগতাম যে আসলে এটাকে আর্মি সরকার বাহিনী নাকি আওয়ামী লীগের বাহিনী, অর্থাৎ একটা আর্মি আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আমার স্পষ্ট মনে আছে এই নির্বাচনের পরে ফেব্রুয়ারি মার্চের দিকে কোন একটা আর্মির গাড়ি ঢাকা হয়ে যাচ্ছে, মানুষ ভুয়া বলে হচ্ছে আর্মিকে হচ্ছে রাস্তার মধ্যে বলেছিল, আর্মির অবস্থান ওই পর্যায়ে নেমে গিয়েছিল। আমরা জেনারেল ওয়াকারকে ধন্যবাদ জানাই, ক্রাইসিস মোমেন্টে উনি আবার ব্যাক করে আর্মির যে একটা ভাবমূর্তি ছিল সেটাকে আবার রিস্টোর করার জন্য উনি পদক্ষেপ নিয়েছে। এখন সেটা আমাদের দেখার বিষয়, উনি আর্মিকে পুনর্গঠিত করার জন্য যারা বঞ্চিত হয়েছে, আয়না করেছিল, তাদেরকে আবার অ্যাকোমোডেট করার জন্য কি কি পদক্ষেপ নেয়। এবং সেটির জন্য যেহেতু এই জায়গা থেকে অলরেডি দাবি এসেছে যে ডিফেন্স রিফরমেশন কমিশন গঠন করার জন্য, যেটির মধ্য দিয়ে এতদিন পর্যন্ত যে আনজাস্ট ডিসমিসাল ছিল, অ্যাবডাকশন ছিল, হুইমজিক্যাল বিভিন্ন জাজমেন্ট ছিল, এই জিনিসগুলোর আমরা মনে করি যথাযথ বিচারের মধ্য দিয়ে এবং যাদেরকে কোনো ধরনের রিভিউ করার সুযোগ দেওয়া হতো না তাদেরকেও যেন রিভিউ করার সুযোগ দেওয়া হয়। এবং আমরা বিশ্বাস করি আর্মি তাদের ভাবমূর্তিকে শেষ পর্যন্ত, কারণ আমাদের এমন হয়েছিল লাস্ট পর্যন্ত আর্মি ছিল আমাদের লাস্ট ভরসা, সামরিক বাহিনী যেহেতু আমাদের লাস্ট ভরসার জায়গাটি ছিল, আমরা বিশ্বাস করতে চাই আমরা আর জাতিগতভাবে আমরা ইতিহাসের প্রত্যেকটি পর্যায়ে ৭১-এর পরে ৭৫-এ ৯১-তে পরবর্তীতে নতুন রাজনৈতিক ব্যবস্থা ২০০৯-তে আমরা প্রত্যেকটা রাজনৈতিক সেটেলমেন্ট আমরা প্রতারিত হয়েছে। আমরা নতুন প্রজন্মে অনেক রক্তের মধ্য দিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারের সময় যদি আমাদের এত বছরের যে চাওয়া যে রিফরমেশন গুলো যদি না হয়, আমরা দুই ধরনের রিফরমেশনের কথা বলছি, কনস্টিটিউশনাল রিফরমেশন এবং ইনস্টিটিউশনাল রিফরমেশন। এই রিফরমেশন গুলো যদি না হয় তাহলে আবার আমরা জাতি হিসেবে আবার আশাহত হব। আমরা কালেকটিভ ভাবে আমাদের এখন আমরা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছি, আমাদের টলারেন্স লেভেল একদম কমে গিয়েছে। আমরা যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না। এই কারণে বিশ্বাস করতে চাই না, গ্রামে একটি কথা বলে, যার একবার চুন খেয়ে জিহ্বা পুড়ে যায় পরবর্তী তার দই দেখলে হচ্ছে তার ভয় পাই। আমরা যেহেতু ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে আমরা প্রতারিত হয়েছি, এই কারণে এখন ক্ষমতায় যারা রয়েছে আমরা তাদের থেকেও আমরা মাঝে মাঝে আমরা আশা হারাই যাই। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এটা যে একটা বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারের চেতনা আপনারা ধারণ করুন এবং ডিসিশন গুলো যেন খুব র্যাপিড হয়। ডিসিশন গুলো যদি আপনারা সংবিধান এবং নিয়মের বেড়াজালে সবসময় রেখে দেন আমরা কিন্তু আবার আশাহত হতে থাকবো। সেই জন্য আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব বিভিন্ন কমিশন গঠন করে দিয়ে যারা বঞ্চিত ছিল তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবেন সেটির জন্য আপনারা যথাযথ